বাবু, আমাদের বেবি হবে কবে? কিসের বেবি? কোনো বেবি হবে না। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। তাহলে তো আমাকে কিছু একটা করতে হয়। একদম আমার কাছে আসবে না বলে দিচ্ছি। তাই বললে হবে নাকি? আমি তো আসবই। একদম খুন করে ফেলবো কিন্তু। আহা, তোমার হাতে খুন হলেও শান্তি পামু। একদম কাছে আসবে না, না হলে এটা দিয়ে তোমার অবস্থা খারাপ করব, এই বলে দিলাম। আরে, বউ দেখি বিছানা ঝাড়ু নিয়েছে। আরে, তুমি আমাকে মারতে পারবে না। কে বলেছে মারতে পারবো না? খালি কাছে আসো, তারপর দেখাচ্ছি মজা। আরে, বউ দেখে মারার চেষ্টা করতেছে। আরে, কি হয়েছে তোমার? এমন করছো কেন তুমি? একদম কাছে আসবে না। ওই মেয়েটার কাছে যাও। ও, এখন বুঝলাম ঘটনা কি। তাও বললাম, কোন মেয়ে গো? এখন ভুলে যাওয়ার ভান করছো, তাই না? আরে, তুমি কার কথা বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। এখন তো বুঝবাই না। বেড়াতে গিয়ে যার সাথে এত কথা বললে, তার কথা বলছি। আরে, তুমি মিমের কথা বলছো? ও তো আমার ছোটবেলার বন্ধু। হুম, আবার আমাকে মিথ্যা কথা বলো। আমি তো ওই মেয়েটাকে আগে কখনোই দেখি নাই। আমি তো ছোট থেকেই তোমার সাথে আছি। তাহলে আমি দেখলাম না কেন? মৃত্যু কোথাকার। আরে, তুমি হয়তো খেয়াল করো নাই কখনো। চুপ, একদম চুপ। খালি মিথ্যা বলা শিখছো, তাই না? বউ, আমার একটা কথাটা শোনো। একটু কাছে গিয়ে বললাম। একদম কাছে আসবে না। তাহলে আমি ঘুমাবো কোথায়? কেন সোফায় ঘুমাবা? কি? তুমি কিন্তু জানো আমি সোফায় ঘুমাতে পারি না। তো আমি কি জানি? তোমার কথা বলার আগে মনে ছিল সেটা? কি আর করার, বাধ্য ছেলের মতো সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। কি জন্য যে মিমের সাথে কথা বলতে গেলাম, যাকে সেসব কথা। এবার আমার পরিচয়টা দেওয়া যাক। আমি তানভীর, পড়াশোনা শেষ করে একটা ভালো জব করি। এতক্ষণ যার সঙ্গে কথা বলছিলাম সে হচ্ছে আমার সহধর্মিণী মেঘা। অনেক আলাপ পরিচয় হলো, এবার গল্পে ফেরা যাক। ওহ, আপনাদের তো বলাই হয়নি, স্কুল লাইফে মিম আমাকে পছন্দ করত, আর আমার বউ ওকে আগে কখনো দেখে নাই, তাই এত সমস্যা। তারপর আমি লাইট বন্ধ করে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু ঘুম আসতেছে না। কারণ পাগলিটাকে ছাড়া আমি কি করে ঘুমাই? শুয়ে শুয়ে আমি আমাদের আগের কথাগুলো ভাবছিলাম। সেই ছোটবেলা থেকে আমি আর মেঘা একসাথে পড়াশোনা করেছি। আমাদের মধ্যে ছিল সেই রকম প্রতিযোগিতা। আমাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা না থাকলেও ছিল মেঘার বাবার মধ্যে। ওহ, আপনাদের তো বলাই হয়নি, মেঘা আমার বউয়ের নাম। আমরা ছোটবেলা থেকেই একসাথে পড়াশোনা করেছি। মেঘার বাবা আর আমার বাবা ছোটবেলায় বন্ধু, আর এখন আমি আর মেঘা বন্ধু বললে ভুল হবে, শত্রু বলা যায়। আমি সবসময় ক্লাসে থেকে প্রথম হয়ে আসি, আর মেঘা দ্বিতীয় হয়। এই নিয়ে মেঘার বাবা মেঘাকে অনেক বকাঝকা করত, কারণ ও একবারও ক্লাসে আমার আগে যেতে পারতো না। তারপর শুনতে পারলাম আমার আব্বু নাকি কখনো মেঘার আব্বুর সাথে পড়াশোনায় পেরে উঠতে পারতো না। তাই এখন আমি তার প্রতিশোধ নিচ্ছি। কিন্তু একদিন আমি আমার নোট খাতা খুঁজে পাচ্ছিলাম না। তারপর অনেক খোঁজাখুঁজি করার পরেও পেলাম না। আমার মনে হয় মেঘা নিয়ে গেছে। পরীক্ষার আছে মাত্র আর 2 দিন। এখন কি হবে বুঝে উঠতে পারছি না। তারপরেও পরীক্ষা দিলাম, কিন্তু এবার আমি প্রথম হতে পারিনি। এতটাই খারাপ লেগেছিল সেদিন যে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে মেঘাকে খেয়ে ফেলি। 2 দিন পর মেঘার আব্বু আমাদের দাওয়াত দিয়েছে, কিন্তু কী জন্য তা জানতাম না। আমি আব্বু আম্মু সবাই মেঘাদের বাসায় গেলাম। দেখলাম মেঘা অনেক সুন্দর করে সেজে আছে। আর কেন জানি না মেঘা পেতনিকে পরীর মতো লাগছে। আমি মেঘার কাছে গিয়ে বললাম, কিরে পেতনি, কিসের জন্য অনুষ্ঠান রে? জানিস না আমি তোকে পিছনে ফেলছি তার জন্য? কি? তুই তো চিটারি করে প্রথম হয়েছিস হারামি। আরে পড়াশোনায় একটু একটু চিটারি চলে। ছি, তুই নিজে পরীক্ষায় ভালো করার জন্য এমন করছিস? খালি নিজের স্বার্থের জন্য আমার নোট খাতা চুরি করছিস? আমি স্বপ্নেও ভাবিনি তুই এমন করবি। তারপর আমি রাগ করে চলে আসলাম মেঘার বাসা থেকে। এই তানভীর, কোথায় যাও? কোনো কথা না বলে চলে আসলাম। সবাই অবাক হয়ে গেল। কি হয়েছে মা? তানভীর চলে গেল কেন? দাঁড়ান, আমি ওকে নিয়ে আসতেছি। তানভীর, এই তানভীর, কই তুই? প্লিজ, তুই আমার সাথে আর কোনোদিন কথা বলবি না। দেখ, আমি সরি, আর কখনো এরকম করব না। প্লিজ, তুই এখান থেকে যা।
তোকে না নিয়ে যাব না। তুই যাবে এখান থেকে? তোকে নিয়ে তবেই যাব হারামি। ওই কান ছাড় বলছি, ব্যথা লাগছে তো। তাহলে বল যাবি? না, যাব না। তুই যাবি না? তোর বাপ যাবে। আমার বাপ তো গেছেই। আরে ছাড় ছাড়, কান ছিঁড়ে যাবে তো। তাহলে যাবি তো? এখন তো যাওয়াই লাগবে, কি আর করা যাবে। তারপর চলে গেলাম ওর সাথে। ওহ, আমি তো বলতেই ভুলে গেছি, আমার বাসা থেকে একটু দূরে মেঘার বাসা। তারপর একসাথে চলে গেলাম মেঘার বাসায়, খাওয়া দাওয়া করে চলে আসলাম। তারপর মেঘা আমার ভালো বন্ধু হয়ে যায়। তারপর আমরা দুজনে একসাথে মিলে পড়াশোনা করি। আমাদের এসএসসি রেজাল্ট বের হয়েছে, আমি আর মেঘা এক কলেজে ভর্তি হয়েছি। আজ আমাদের কলেজের প্রথম দিন। আমি রেডি হয়ে চলে গেলাম কলেজে। কলেজে প্রথম দিন, কিছু কিছু নতুন বন্ধু আসছে, তাই সবার সাথে পরিচিত হইতেছি। ঠিক এমন সময় একটা মেয়েকে দেখে আমার মনে ঘন্টা বেজে গেল, যেন একটা পরী আসতেছে। আমি তার কাছে একটু এগিয়ে গিয়ে কথা বলতে লাগলাম। হাই, আমি তানভীর। হ্যালো, আমি রিয়া। আপনি কি এবার নতুন নাকি কলেজে? হ্যাঁ, আপনি? হ্যাঁ। আপনি কোন স্কুল থেকে আসছেন? আরে, কোন শালারে আমাকে মারলো? আরে মেঘা, তুই? তুই এখানে কি করিস? আর এই মেয়েটাকে? এটাই তো জানার চেষ্টা করতেছি। সেটা তোর না জানলেও চলবে। কি বলিস? তুই যা আগে, আমি একটু কথা বলে যাচ্ছি। কোনো কথা বলা লাগবে না, তুই চল। আরে তুই এখান থেকে যা তো। ওই মেয়ে, কি করো এখানে? যাও বলছি, তাড়াতাড়ি যাও। আরে চলে গেল। আচ্ছা, তোর সমস্যা কি বলতো? হুম? আমার তো কোনো সমস্যা নেই, এই তো কত ভালো আছি। ধুর, আর ভালো লাগে না। এই বলে চলে গেলাম ক্লাসে। দেখলাম ওই মেয়েটা আমার সাইটের বেঞ্চে বসে আছে। তারপর আমি ওর পাশে গিয়ে বসলাম। হাই। হ্যালো। আচ্ছা, তখন ওই মেয়েটা কে ছিল? নিশ্চয়ই তোমার জিএফ। আরে না, আমার ভালো একটা বন্ধু, সব সময় আমার সাথে লেগে থাকে। তাই তো মনে হচ্ছে। আমাদের কথা বলতে মেঘা চলে আসলো। এসেই, ওই মেয়ে, ওইদিকে যাও, আমি এখানে বসবো। আশ্চর্য, অন্য সব দিকে তো ফাঁকা আছে, ওইখানেই বসেন। বলছি না আমি এখানে বসবো। আরে তুই দেখ, আশেপাশে অনেক ফাঁকা আছে, ওইখানে গিয়ে বস। তুই একদম কথা বলবি না, চুপ করে বসে থাক বলছি। কি ঝগড়াটে মেয়ে রে বাবা! ওইখানে বসলো যাতে আমি ওর সাথে আর কথা বলতে না পারি। বেশ কিছুদিন এভাবে কেটে গেল। এখন রিয়া আমার সাথে কথা বলে, কিন্তু লুকিয়ে। আমারও রিয়ার সাথে কথা বলতে ভালো লাগে। রিয়া আমাকে প্রপোজ করে, আর আমি ওর সাথে সাথে রাজি হয়ে যাই। তারপর থেকে সবসময় রিয়ার সাথে কথা হয়, কিন্তু লুকিয়ে। একদিন রিয়া আমাকে জড়িয়ে ধরে আছে, আমিও রিয়াকে জড়িয়ে ধরে আছি। কোথা থেকে যেন মেঘা হারামিটা চলে এসেছে, আমি টেরই পাইনি। এসেই কি হচ্ছে এইসব? রিয়া দৌড়ে চলে গেল। কই কিছু না তো। আমি কিন্তু সব দেখেছি। ওই মেয়েটা তোকে জড়িয়ে ধরেছিল কেন? সেটা কি তোকে বলা লাগবে? হ্যাঁ, অবশ্যই বলা লাগবে। ধুর, যা, আমার ইচ্ছা নাই তোকে বলার। দাঁড়া, আমি আম্মু আব্বুকে সব বলে দিব। তোর আব্বু আম্মু আমায় কি বলবে? তোর কথাটা অনেক মজা লাগলো রে, আর অনেক দিন পর প্রাণ খুলে হাসলাম। হাসতে থাক, আর আমার আব্বু আম্মুকে বলতে যাব কেন? তোর আব্বু আম্মুকে বলবো। কি? এইমাত্র না বললি তোর আব্বু আম্মুকে বলবি, তাহলে এখন আবার আমার আব্বু আম্মুকে বলবি কেন? সেটাই তো, তোর আব্বু আম্মু তো আমারও আব্বু আম্মু, জানিস না? কি? সেটা কিভাবে? তোর এখনো বোঝার বয়স হয়নি। তুই এখন আমার সাথে চল। কোথায় যাব? আগে তুই চল আমার সাথে। তারপর মেঘা আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আমি খেয়াল করলাম রিয়া একটা গাছের নিচে বসে আছে। সেখানে নিয়ে গেল মেঘা। এই মেয়ে, তোর সাহস কি করে হয় তানভীরকে জড়িয়ে ধরার? আমি ওকে জড়িয়ে ধরলে তাতে তোর কি? আমার কি মানে? আর কখনো তানভীরের আশেপাশে যেন তোকে না দেখি। বললেই হলো আমি তানভীরকে ভালোবাসি, আর আমি ওকে 100 বার জড়িয়ে ধরবো, এতে তুই বলার কে? এই বলে রিয়া আমাকে জড়িয়ে ধরলো। আমার বুক থেকে টেনে নিয়ে মেঘা বলল, তোর এত বড় সাহস! এই বলে মেঘা রিয়ার গালে দিল 2টা থাপ্পড়।
আমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখতেছি। আর কোনোদিন যদি আমার তানভীরের কাছে তোকে দেখি তাহলে তোর যে আমি কি করব একমাত্র আল্লাহই ভালো জানেন। রিয়া কান্না করতে করতে চলে গেল। কি করলি এটা? মেয়েটাকে মারলি কেন? তুই চুপ করে থাক, একদম ওই মেয়ের হয়ে কথা বলবি না। ধুর, আর ভাল লাগে না। এই বলে আমি বাসায় চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিভি দেখতেছি। ঠিক এমন সময় আব্বু আম্মু আমাকে ডাকতেছে। গিয়ে দেখি মেঘার আব্বু আম্মু আসছে আমাদের বাসায়। আমি একটু চিন্তায় পড়ে গেলাম, কারণ এই অসময়ে তো তারা এখানে আসে না। তাহলে কি মেঘার কিছু হয়েছে? না, আমি আর কিছুই ভাবতে পারছি না। কেমন আছো বাবা? জি ভালো, আপনারা কেমন আছেন? ভালো। তানবীর, মেঘা নাকি পাগলামি শুরু করেছে, ও নাকি তোকে বিয়ে করবে। কি? কথাটা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কিন্তু আব্বু। দেখ, আমরা সবাই ঠিক করেছি তোর সাথে মেঘার বিয়ে দিব। কিন্তু আব্বু। কোনো কিন্তু কিন্তু আমি শুনতে চাই না, আমি যা বলেছি তাই হবে, ব্যাস। দোস্ত, তুই তানভীরের কথাটাও একটু ভাব। ভাবাভাবির কিছুই নাই। তুই আর আমি বন্ধু থেকে আত্মীয় হয়ে যাব, এর থেকে খুশির খবর আর হবে নাকি? কি আর করার, বিয়ে যখন দিবেই তাই আমি গেলাম মেঘার কাছে। মেজাজটা সেই পরিমাণ গরম হয়ে আছে। গিয়ে মেঘাকে এক থাপ্পড়, মনে যত রাগ আছে মনে করে থাপ্পড়টা দিয়েছি। বুঝতেই পারছেন কি অবস্থা। বিয়াদব, তুই এটা কি করলি? আমি তোকে ভালোবাসি, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। মনে হচ্ছে আরো 2টা থাপ্পড় দিয়ে গালটা ফাটাই দিই। মার, আরো মার, মারতে মারতে মেরে ফেল, তাও আমি খুশি। ওর এই ইমোশনাল কথাগুলো শুনে কেমন জানি ওর প্রতি আমার মায়া লাগছে। তুই আমাকে ভালোবাসিস? অনেক বেশি ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। তাহলে এতদিন আমাকে বলিসনি কেন? তোকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই বুঝিস নাই। তোকে যেন আমার থেকে কেউ আলাদা করতে না পারে, সেই জন্য আমি কোনো মেয়ের সাথে তোকে কথা বলতে দিতাম না। আহারে আমার পাগলিটা, মাথার মধ্যে এত বুদ্ধি নিয়ে ঘুমাও কিভাবে? আমার কথা শুনে মেঘা আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে আমার শার্টটা ভিজিয়ে ফেললো। এই রে, মেঘার আব্বু চলে আসছে। মেঘা, এই মেঘা, তোমার আব্বু আসছে, ছেড়ে দাও এখন। না, ছাড়বো না, এভাবেই থাকবো সারা জীবন। আরে এভাবে সারাদিন থাকিও, এখন তো ছাড়ো। তারপর এভাবে চলতে থাকলো আমাদের ভালোবাসা। পড়াশোনা শেষে আমি একটা ভালো চাকরি পেলাম। তারপর আমাদের বিয়ে দিয়ে দিল। বিয়ের 2 দিন পর মেঘাকে নিয়ে ঘুরতে বের হয়েছি। ঠিক তখনই মিমের সাথে দেখা। ওর সাথে অনেকক্ষণ কথা বলেছি, তাই মেঘা রাগ করেছে। আর রাতে ওপরের কথাগুলো বললাম। এসব কিছু ভাবতে ভাবতেই আমি আমার বুকের ওপর ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি পাগলিটা আমার বুকের ওপর শুয়ে আছে। এই পাগলি, যাও বিছানায় গিয়ে ঘুমাও। না, আমি তোমার বুকের উপর ঘুমিয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। এভাবে কেটে গেল কয়েক মাস। আমার পাগলিটা কিছুদিন পর মা হবে। একদিন অফিসে গেলাম, কাজ করতেছি, এমন সময় আব্বুর ফোন আসে। মেঘা নাকি পড়ে গেছে। কথাটা শোনা মাত্র আমি অফিস থেকে তাড়াতাড়ি বের হয়ে চলে গেলাম হাসপাতালে। দেখি আব্বু আম্মু বসে আছে বাইরে। আমি গেলাম আম্মুর কাছে। বাবা কি করেছে পড়ে গেল আমি বুঝতেই পারিনি। তারপর মেঘার আব্বু আম্মু আসলো। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। ডাক্তার, এখন কি অবস্থা আমার বউয়ের? কি করে যে বুঝাই আপনাদের? প্লিজ ডাক্তার, কিছু একটা বলেন, আমার বউ ঠিক আছে তো? আসলে পড়ে যাওয়ার কারণে আপনার সন্তান মারা গেছে, আর অনেক রক্তক্ষরণ হওয়ার কারণে এখনও কিছু বলা যাচ্ছে না। প্লিজ ডাক্তার, আমার বউকে বাঁচান, যে করে হোক আপনি আমার বউকে বাঁচান। দেখুন, আমরা আমাদের সব চেষ্টা চালিয়ে যাব, বাকিটা আল্লাহর ইচ্ছে। এতটা কষ্ট হচ্ছে যে বলে বোঝাতে পারবো না আমি। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার আসলো, কিন্তু ডাক্তারের মুখটা কেমন যেন লাগছে। ডাক্তার সাহেব, আমার বউয়ের কি অবস্থা? সরি তানবীর সাহেব, আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। কথাটা শোনার পর আমার পায়ের নিচের মাটি যেন নাই হয়ে গেছে। মাথা ঘুরছে আমার। আমি সাথে সাথে মাটিতে পড়ে গেলাম। তারপর
আর কিছু বলতে পারলাম না। যখন চোখ খুললাম দেখলাম আমি বেডে শুয়ে আছি। তারপর আমি মেঘার কাছে গেলাম, গিয়ে দেখি মেঘা স্বার্থপরের মতো শুয়ে আছে আমাকে ছেড়ে। অনেক কান্না করেছিলাম সেদিন। তারপর মেঘাকে জানাজা শেষে কবর দিয়ে চলে আসলাম। এখনও মেঘার স্মৃতিগুলো আমাকে অনেক কাঁদায়। এখনও ভুলতে পারিনি সেই স্মৃতিময় দিনগুলো। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।